ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা করোনায় ট্রমায় এই শিরোনামে আমরা করোনা শুরু হবার পর থেকে বিশেষজ্ঞ চিকিৎসকেরা বারবার করে বলে এসেছেন একটি কথা, পোস্ট করোনা ট্রমার কথা। অর্থাৎ করোনার সময়টা আমাদের অনেকের মনে এক ধরনের প্রভাব ফেলবে এবং সেই প্রভাবটা আসলে করোনার চেয়েও ভয়াবহ হতে পারে। শুধু কি মানসিক প্রভাব, আরও অন্যান্য নানান প্রভাবের কথাও বলা হয়েছে। ইতোমধ্যে করোনার প্রথম ঢেউ যদি ধরে থাকি, আমরা 2020-এর মার্চ থেকে 2020-এর শেষ অবধি, অর্থাৎ দ্বিতীয় ঢেউ, দ্বিতীয় দফা আবার করোনা জেঁকে বসার আগ পর্যন্ত এই সময়টার মধ্যে একটা ছোট্ট স্টাডি করেছে বিবিএস এবং সেখানে দেখা গেছে যে গত 10 মাসে যে পরিমাণ মানুষ মারা গেছে বাংলাদেশে করোনায়, তার চেয়ে বেশি মানুষ মারা গেছে আত্মহত্যায়। আর 10 মাসের এই সময়কালটার মধ্যে প্রায় লম্বা সময়টাই কম বেশি শক্ত লকডাউন, একটু রিল্যাক্স লকডাউন এরকমই ছিল। তারই মধ্যে যদি মৃতের সংখ্যা গুনি, সে সময় 5200 জন টোটাল 10 মাসে মৃতের সংখ্যা ছিল, আর আত্মহত্যায় মারা যাওয়ার সংখ্যা 11,000 জন। এরকম একটি স্টাডি নিয়ে আমরা আজকে বসেছি, কথা বলবো করোনার সময়কার ট্রমা নিয়ে এবং পোস্ট করোনার ট্রমা নিয়ে। শুরুতেই আমরা যেই অনুষ্ঠানের উদ্বোধনী মিউজিকেই যেই নাচটি দেখলাম, বাংলাদেশের ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালের যে শিক্ষার্থী যারা আছেন, ইন্টার্ন ডাক্তার যারা আছেন, তাদের একটা পারফরমেন্স। মাত্র 2 দিন আগে তারা এরকম একটি চমকপ্রদ কাজ করে আপলোড করেছেন। বন্ধু মহলে ব্যাপক সাড়া ফেলেছে। শুধু বাংলাদেশ নয়, গোটা দুনিয়ায় এই চিকিৎসকদের মধ্যেও এটা হাতে হাতে ছড়িয়ে গেছে। এটা এরকমই একটা আনন্দের, এরকম একটি শ্বাস নেবার, অর্থাৎ মুখ চোখ থেকে একটা দম বন্ধ করে কাজ করার অবস্থার মধ্য থেকেও যে কিভাবে আসলে এই ট্রমাটা কাটানো যায়, তার অভিনব অনেক ভিডিও আমরা দেখেছি গত 1 বছরে। বাংলাদেশ কি পিছিয়ে আছে? আমরা অনেক গর্বের সঙ্গে এই ভিডিওটি বারবার করে প্রচার করছি এবং আজকে আমাদের এই অনুষ্ঠানে এই ভিডিওটিতে যারা পারফর্ম করেছেন তাদের 2 জনকে পেয়েছি। আরেকজন, তিনি একটু লজ্জা পাচ্ছিলেন, আসবেন না আমাদের এই অনুষ্ঠানে, কথা বলবেন না। কিন্তু যে কথাটি বলতে চাই, করোনায় ট্রমা এবং এই ট্রমা কাটানোর জন্যে যেসব পারফরমেন্সগুলো হয়ে থাকে, চিকিৎসকরাই করেছেন, সেটার ইম্প্যাক্টটা কি সেটা নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে মানসিক রোগ বিশেষজ্ঞ ডক্টর মেখলা সরকার আছেন। তাকে আর বিশেষ করে কোনো বিশেষণ দিয়ে বিশেষায়িত করতে হয় না, বাংলাদেশে তিনি সবার কাছেই বেশ পরিচিত। আমরা কৃতজ্ঞ ডক্টর মেখলা সরকারকে পেয়েছি আমাদের সঙ্গে। ডক্টর হেলাল উদ্দিন আহমেদ আছেন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক। মূলত তিনি এটি নিউজের পর্দায় প্রথমে আমাদেরকে একটু ধরিয়ে দিয়েছেন। গত বছর আমাদেরকে মনে করিয়ে দিয়েছেন যে প্রতিদিন করোনায় মৃত্যু ইত্যাদি নানান বিষয় নিয়ে কাজ করি, কিন্তু পোস্ট করোনা মানসিক স্বাস্থ্যের যে বিষয়টি, সেটি নিয়ে বোধহয় আমাদের একটু আলাপ আলোচনা করা দরকার। প্রথম আমরা একটি কি দুটি অনুষ্ঠানে ডক্টর হেলাল উদ্দিনের কাছ থেকে এরকম পরামর্শ পেয়েছি। কৃতজ্ঞতা জানাচ্ছি ডক্টর হেলাল উদ্দিন। আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের ইনডোর মেডিকেল অফিসার ডক্টর দীপঙ্কর ঘোষকে পেয়েছি। অন্য সময় দীপঙ্করের কাছ থেকে ক্রিটিক্যাল রোগীদের সম্পর্কে জানি, আইসিইউর ভেতরে কিভাবে ম্যানেজ করছেন সেগুলো সম্পর্কে জানি, কিন্তু আজকে একটা অন্য পরিচয় নিয়ে দীপঙ্কর আমাদের সঙ্গে বসেছেন। দীপঙ্কর তার যেই পোস্ট, তার যে ডিগ্রির জন্য যেই কি বলে যে থিসিস জমা দিতে হয়, সেটার বিষয়টি তিনি পাল্টেছেন। অর্থাৎ আগে, করোনার আগে এক রকমের তার প্রিপারেশন ছিল। ভালো ছাত্র, ঢাকা মেডিকেল কলেজের ভালো ছাত্র ডক্টর দীপঙ্করের সাবজেক্ট অন্য কিছু ছিল, কিন্তু এই করোনার সময়টাতে তিনি নিরবিচ্ছিন্নভাবে আইসিইউ এবং ইনডোর আউটডোরে বেশিরভাগ কাজ করেছেন। করোনা, পোস্ট করোনা, এই মানসিক স্বাস্থ্য নিয়ে তিনি তার গবেষণার বিষয়টি ঠিক করেছেন। বোধহয় ডক্টর মেখলা সরকার তাকে গাইড করবেন
এবং তার স্যাম্পল তিনি যাদেরকে ইন্টারভিউ করবেন তারা চিকিৎসক এবং চিকিৎসার সঙ্গে যারা আছেন এই করোনাকালীন সময়টাতে। সুতরাং দীপঙ্করের অভিজ্ঞতা শুনবো। সারাক্ষণ যিনি একেবারে আইসিইউর ভিতরে বসে রোগীদের সঙ্গে কথা বলছেন, রোগীদের ভালো হয়ে উঠবার জন্য চাঙ্গা করার চেষ্টা করছেন, একদিকে চিকিৎসাও দিচ্ছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আরও একজন মেধাবী চিকিৎসক ডাক্তার মোহাম্মদ আজিজুল হক হিমেল, তিনি আমাদের সঙ্গে আছেন। আমরা ময়মনসিংহের তারাকান্দা উপস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার বিধানচন্দ্র সরকার, তার কাছ থেকে তার পদের বা তার মতো যারা আছেন তাদের অনেকের কথা শুনবো তার কাছ থেকে। আর শুরুতে আমরা যেই পারফরমেন্সটি দেখলাম সেই পারফরমেন্সের তিনজনের দুজন আমাদের সঙ্গে, ডক্টর শাশ্বত চন্দন, ডক্টর আনিকা ইবনাত শামা, তারা দুইজনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক। শুরু করি আগে যে করোনার সময় শুধুমাত্র আমাদের শাশ্বত চন্দন, আনিকা শামা বা কৃপা বিশ্বাসের পারফরমেন্সই নয়, 2019-এর পর থেকে নানা সময় বিভিন্ন দেশের চিকিৎসকেরা আইসিইউর ভিতরে এরকম অনেক পারফরমেন্স করেছেন। শুরু হয়েছিল উহান থেকে। রেজওয়ান ফয়েজ একটু আমাদের জন্য গোছানোর চেষ্টা করেছেন শুরু থেকে এই পর্যন্ত যে কটা হাতে পাওয়া গেছে, একটু দেখে নেই। দেশে দেশে যখন করোনার সুনামি, তখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের 3 চিকিৎসকের এমন নাচ সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন রীতিমতো ভাইরাল। করোনা ভাইরাসের ভয়াবহতা শুধুই কি শারীরিক অসুস্থতায়? মোটেই না, বরং মানসিকভাবে এটি আরো বেশি বিপর্যস্ত করে ফেলে। বিশেষ করে যারা রোগীর স্বজন, আশেপাশে থাকেন, চিকিৎসা করেন, তাদের মনের অবস্থা একবার ভাবুন তো। হাসপাতালে দায়িত্ব পালনের ফাঁকে 3 চিকিৎসক শাশ্বত চন্দন, আনিকা ও ডাক্তার কৃপা বিশ্বাসের এমন প্রচেষ্টা করোনার সেই ট্রমা খানিকটা কমানোর জন্যই। করোনা দুঃস্বপ্নে মনের মধ্যে যে গুমোট মেঘ, সেটা হালকা করতে বিশ্বজুড়েই এখন এমন ট্রেন্ড বেশ চোখে পড়ছে। সম্প্রতি ভারতের কেরালায় 2 মেডিকেল শিক্ষার্থীর এমন নাচের ভিডিও নজর কেড়েছে বিশ্বজুড়েই। তবে করোনাকালের এই ট্রেন্ড কিন্তু একেবারে নতুনও নয়। গত বছরও করোনার প্রথম ঢেউয়ে চারিদিকে যখন ভয়, শঙ্কা, তখন মানুষকে সাহস দিতে, সচেতন করতে বাংলাদেশ পুলিশের সদস্যরা গানকে হাতিয়ার বানিয়েছিলেন, প্রশংসাও পেয়েছিলেন। একই দৃশ্য চোখে পড়েছে ভারতেও। এটি চীনের উহানের একটি হাসপাতালের দৃশ্য। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীরা নেচে গিয়ে এভাবেই নিজেদের উজ্জীবিত রাখার চেষ্টা করেছিলেন। করোনা আক্রান্ত বোন সুস্থ হয়ে বাড়ি ফিরছেন, তাকে দেখে রাস্তায় ছোট বোনের এমন উচ্ছ্বাসই বলে দিচ্ছে কতটা মানসিক ট্রমা থেকে মুক্তি মিলেছে ভারতের এই পরিবারটির। বিশ্বজুড়েই এভাবেই কত মানুষই না চেষ্টা করেছেন করোনা বিপর্যস্ত মনকে অনুপ্রাণিত করতে। এই যেমন গত বছর লকডাউনে বিপর্যস্ত জার্মানিতে ঘরবন্দি মানুষদের উজ্জীবিত করতে ফিটনেস ট্রেনার পাতো রাস্তায় দাঁড়িয়ে গিয়েছিলেন ট্রেনিং এর কৌশল দেখাতে। এটিএন নিউজ, ঢাকা। আমি ডক্টর মেঘলা সরকারের কাছ থেকে শুরুতে শুনতে চাই এই পোস্ট করোনা ট্রমার বিষয়টি খুব সহজ করে আবারও আপনি আমাদের আজকের দর্শকদের জন্য যদি বলেন। আচ্ছা, প্রথমত একটা জিনিস মানে মনে রাখা দরকার যে করোনা কিন্তু ইটসেলফ আমাদের জন্য একটা স্ট্রেসার হিসেবে কাজ করে। অর্থাৎ যে জিনিস বা যে ধরনের ঘটনা আমাদের জন্য একটু আনপ্রেডিক্টেবল হয়, আনসার্টেন হয়, অনেক অর্থাৎ আমরা একটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাই, এবং যখন হলো এক ধরনের মানুষ নিজের জীবনের উপরে, তার জীবন যাপনের উপরে নিয়ন্ত্রণহীনতা ফিল করে এক ধরনের, এগুলা কিন্তু ইটসেলফ এক ধরনের আমাদের
মানসিক চাপের এক ধরনের নিয়ামক, এবং যে কোনো ধরনের চাপই আমাদের নানা রকমের চাপজনিত প্রতিক্রিয়া তৈরি করে। তো এই স্ট্রেসারের কারণে করোনাকালীন সময়, শুধুমাত্র তো করোনা না, করোনার সাথে আরো অনেক কিছু ব্যাপারটা রিলেটেড আছে। অর্থাৎ একই সাথে আমাদের একটা আনসার্টিনিটি আছে, জীবন নিয়ে আমাদের একটা ঝুঁকি আছে, আমাদের সামাজিক জীবনযাপনের বিষয়গুলো নিয়ে অর্থনৈতিক ফ্যাক্টর রয়েছে, এবং একেবারেই হলো একটা একঘেয়েমি এক ধরনের জীবন। অর্থাৎ হলো জীবনের যে বৈচিত্র্যের যে জায়গাটা, আমাদের প্রকৃতির সাথে, বাইরের সাথে, মানুষের সাথে যে জিনিসগুলো আসলে আমাদের ভালো রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্ধারক হিসেবে কাজ করে, সেই জায়গাগুলো কিন্তু এই করোনাকালীন সময় বা করোনার জন্য কিন্তু আমাদের সেই জায়গা থেকে আমরা কিছুটা বঞ্চিত। তো সেগুলো সবকিছু মিলেই কিন্তু আমরা সবাই কম বেশি মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছি, এবং এ ধরনের পরিস্থিতিতে বা বিশেষ করে এ ধরনের অতিমারি মহামারী যাই বলি না কেন, এক ধরনের মানসিক উদ্বেগ, শঙ্কা, মন খারাপ, ঘুম না হওয়া, এটা কিন্তু একরকমের স্বাভাবিক প্রতিক্রিয়া। কিন্তু সমস্যাটা তখনই হয় যখন হলো আমাদের এই যে একটা স্ট্রেসার, এই যে আমাদের চাপ, এটাকে আমরা যদি ঠিক মতো করে অনেক সময় অ্যাডজাস্ট করতে না পারি, সেক্ষেত্রে অনেক সময় হয় যে এই চাপটা আমাদের প্রতিক্রিয়াটা অনেক বেশি পরিমাণে হয়। অর্থাৎ যে উদ্বিগ্নতা, বিষণ্ণতা, একটু হলো এটা নিয়ে এক ধরনের দুশ্চিন্তায় থাকা স্বাভাবিক, সেটা যদি এত পরিমাণে হয় যেটা আমাদের স্বাভাবিক জীবনযাপনকে আমাদের ভীষণভাবে হ্যাম্পার করে, আমাদের প্রতিদিনের যে জীবনযাপন, আমাদের খাওয়া দাওয়া, ঘুম, আমাদের পারস্পরিক সম্পর্ক, আমাদের কাজের পারফরমেন্স, আমাদের মনোযোগ, এবং অর্থাৎ সামগ্রিক আমাদের যে কোয়ালিটি লাইফ, সেটাকে যদি আসলে আমাদের ক্ষতিগ্রস্ত করে বা ইম্পেয়ার করে, তাহলে আমাদের কিন্তু এই মানসিক চাপজনিত যে প্রতিক্রিয়া, সেক্ষেত্রে আসলে আলাদা করে মনোযোগের প্রয়োজন রয়েছে, কারণ এটা আলটিমেটলি আমাদের কিন্তু প্রোডাক্টিভিটি নষ্ট করছে এবং একভাবে আমাদের জীবনের স্বাভাবিকতাটাও কিন্তু নষ্ট করছে। আমি একটু যারা একেবারে সরাসরি করোনা পেশেন্ট হ্যান্ডেল করছেন সারাক্ষণ গত বছর থেকে এই পর্যন্ত, শুধু জীবন হলো হাসপাতাল আর ঘরে ফেরা, আর ঘরে ফেরা মানেও মধ্যরাতে লম্বা সময় ডিউটি শেষ করে ফেরা, তারপর যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে শাওয়ার নিয়ে ঘুমিয়ে পড়া, আবার সকালবেলা ডিউটিতে যাওয়া, এই রুটিনের মধ্যে যাদের জীবন গত 1 বছর ধরে বা 1.5 বছর ধরে বাঁধা, তাদের মনের অবস্থা একটু জানতে চাই। ডক্টর হিমেলের কাছেই জানতে চাই, কেউ কি দুদণ্ড মানে কথা শোনার জন্য কি কেউ ফোন করে, বা ওইরকম ফোন ধরারই সময় আছে কিনা? ডক্টর হিমেল, আনমিউট করবেন। ধন্যবাদ। আজকের টপিকটা খুব ভালো, আর আমাদের হেলাল উদ্দিন স্যার আছেন। তো এই আজকের টপিক যেটা, সেটা হচ্ছে যে মানসিক একটা ব্যাপার। এই ব্যাপারটা নিয়ে আমাদের স্যারের কথা বলবেন। আর আপনি আমাকে যেটা কথা বললেন এই ব্যাপারে আমি ভালো কিছু বলতে পারবো, সেটা হচ্ছে যে আমি আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা, মানে অর্থাৎ চিকিৎসকদের মুখ থেকে আমরা শুনে নিতে চাই কেমন করে দিন আর রাতগুলো কাটে। এই গত 1 বছরের উপর, ধরেন গত ফেব্রুয়ারি মাসের শেষ থেকে, মার্চ শেষ থেকে তো শুরু হলো, এর মধ্যে আসলে আমাদের জীবনটা যেমন ছিল কিছুটা একই রকম আছে। আমি কথাটা কেন বললাম, এর মধ্যে কিন্তু যে বলে না যে পদ্মে অনেক পানি বয়ে গেছে বা এই টাইপ, আমাদের মানুষের মুখে মাস্ক উঠেছে, মাস্ক একসময় নেমে গেছে, লকডাউন চলেছে, আবার বাজারে ভিড় গেছে, আবার কক্সবাজারে 4 লাখ লোক গেছে একসাথে, আবার এখন কক্সবাজার শূন্য। এগুলো চলেছে এগুলোর গতিতে, কিন্তু আসলে আমাদের কিন্তু যা ছিল তাই। আপনি যেটা বললেন, আমাদের ওই মাস্ক পরে দিন কাটছে। ধরেন সর্বনিম্ন 8-9 ঘন্টা ডিউটি থেকে ডিউটির আগ পিছ সহ প্রায় 12-14 ঘন্টা তো পিপি বলেন, মাস্ক পরে থাকতে হচ্ছে। এর বাইরে যেটা হচ্ছে, ফোন করে আসলে খোঁজ খবর নেয়ার পরিবর্তে ফোনগুলো বেশি আসছে, কিন্তু দেখা যায় আত্মীয় স্বজন অথবা বন্ধু বান্ধব অসুস্থতা, এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু বেশি ফোন আসছে। আর খোঁজ খবরের ব্যাপারটা তো নিচ্ছেই, সেটা একটা ব্যাপার তো আছে যে কেমন আছি না আছি। কিন্তু এখন গত বছরের শুরুতে এই আশঙ্কাটা বেশি ছিল, যে আমাদের একটা ফেসবুকে একটা ছবি ঘুরে বেড়ায় যে গত বছর আশঙ্কা অনেক বেশি ছিল, মানে মানুষের রিস্ক কম বুঝতে পারত, বাট সেফটি মেজারটা বেশি ছিল। আর এবছর কিন্তু এসে 1 বছর পরে যখন সেকেন্ড ওয়েভ চলছে, দেখা যায় রিস্ক অনেক বেড়ে গেছে, কিন্তু মানুষের সাবধানতা একটু কমে গেছে। এটা কিন্তু একটা বাস্তব কথা। এজন্য মানুষ খোঁজ খবর নিচ্ছে, কারণ এখন দেখা গেছে কি, আত্মীয় স্বজন বলেন, বন্ধু বান্ধব বলেন, ঘরের মধ্যে বলেন,
করোনা এসে উপস্থিত হয়ে গেছে। গত বছর যখন আমরা এই কথাগুলো বলছিলাম তখন দেখা গেছে যে এই এলাকাতে একটা আছে কিনা, বা আমার বিল্ডিং এ একটা আছে কিনা, বা আমার এলাকাতে একটা আছে কিনা। এখন কিন্তু একটা বছর পরে এমন একটা পরিস্থিতিতে আমরা দাঁড়িয়েছি, এখন দেখা গেছে আমার ঘরের মধ্যে কোভিড ঢুকে গেছে। কাজে আসলে খোঁজ খবর নেওয়াটা, আসলে কে কার খোঁজ খবর নেবে, এটা হচ্ছে একটা মানে বাস্তব, নির্মম বাস্তবতার ব্যাপার। কিন্তু আমাদের কিন্তু ওই দিন একই রকম চলছে, মাস্ক পরা, আমরা 12 ঘন্টা 14 ঘন্টা। আর আমাদের হিমেল ভাই, আসলে আসলে এই করোনা না এলে তো এত প্রতিদিন আমরা ডাক্তারদের সঙ্গে কথা বলা, টকশোতে এরকম আলোচনা, সেটা সুযোগও থাকে না বা ছিল না। প্রতিদিন আমাদের রাজনীতি, অন্যান্য বিষয় নিয়ে কথা হতো। ঠিক 2020-এর মার্চের আগের থেকে যদি একটু হিসেবটা আপনার কাছ থেকে শুনতে চাই। ধরা যাক 2019-এর মার্চ থেকে 2020-এর মার্চ পর্যন্ত এই ডাক্তার হিমেলের জীবনটা কেমন ছিল, ডিউটিটা কেমন ছিল, কতবার বাইরে গেছেন, কতবার বেড়াতে গেছেন, আপনার ভালো চিকিৎসা দেবার জন্য আপনার যে স্ট্রেস আউট যেটা, সেটার জন্য নিজেই তো অনেক কিছু করেছেন, সেটার একটু তুলনামূলক চিত্রটা জানতে চাই। যেহেতু আমি শুরু থেকে এখন পর্যন্ত মানে আমার ওয়ার্ক প্লেস একটাই, তো আমার ওয়ার্ক প্লেসের কিন্তু যে ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি মোটামুটি শুরু থেকে প্রথম কয়েক না মাস না, আমি বলছি করোনা শুরু হওয়ার আগে, অর্থাৎ 2019-এ, তখন আপনি জানেনও না। আপনি আপনার মতো রেগুলার ডিউটি যখন করেন, তখন আপনারা কতটুকু রিল্যাক্স টাইম পেতেন, এইসব ক্রিয়েটিভিটি করারও তো সময় পেতেন? আপনি ভালো গান করেন, আপনার গানও আমরা একটুখানি দেখে নেব। তো সেটাও তো এক ধরনের স্ট্রেস রিলিজের কাজ করে, সেটার তো সুযোগ পেয়েছেন। আমি সেই রুটিনটা একটু জানতে চেয়েছি যে 20 নয়, 2019টাও তো আপনারা একজন সাধারণ ডাক্তার কিভাবে কাটায়। জি জি, আমি বুঝতে পারলাম। আসলে যে আমার এখানে আজকে আপনার প্রোগ্রামে আপনি ইন্টার্ন ডক্টরদেরকে ইনভাইট করেছেন, তাদের কথা আমরা শুনবো। আসলে আমাদের জীবনটা ইন্টার্ন লাইফ থেকে শুরু হয়, যারা আমরা সরকারি মেডিকেলে পাশ করেছি, পড়েছি, তখন থেকে না আমরা না, আমাদের যেহেতু ওয়ার্কিংটা একটা, ধরেন একটা বাঁধন ছাড়া ওয়ার্কিং, বাঁধনহারা মানে হয়তো আমার 8টা 2টা ডিউটি না, আমার 9টা 5টা ডিউটি না, আমি আমার ডিউটি শিফট আমি করি। যদি আমার ডিউটি আওয়ার শেষের দিকে থাকে, তাও দেখা যায় একটা ঝামেলা তৈরি হয়ে গেলে কিন্তু আমি সেটা সলভ করে হাসপাতাল থেকে বেরোতে হয়। করোনার আগে আমার ডেইলি হসপিটাল ছিল, আমার সকালে প্রফেসর রাউন্ড আসতো, আমাদের অ্যাডমিশন ডে ছিল, 24 ঘন্টা অ্যাডমিশন চলতো। আমরা অফিসের কাজকর্ম সেরে আমাদের যেদিন অ্যাডমিশনের পরের দিন থাকতো, যেদিন বেশি কাজ, সেদিন দেখা যায় আমাদের সন্ধ্যা 7টা 8টা বেজে যেত। এর মধ্যে কিন্তু আমরা দেখা যায় ওয়ার্ডের মধ্যেই 5-10 মিনিট একটা নাস্তার ব্যবস্থা করতাম। আমার সাথে আমার দীর্ঘদিনের সহকর্মী দীপঙ্কর আছে, দীপঙ্কর খুব ভালো গান গায়, আমরা আমাদের সে নাস্তা খাওয়ার 5-10-এর মধ্যে একটু গান টানও গেয়ে নিতাম। তো আসলে কি এগুলো এখন আপনারা অফিসিয়ালি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এসছে, বা আপনারা জানতে পারছেন ওই যে ডাক্তারদের সাথে তো কথা কম বলা হয় বা প্রসঙ্গটা আসে না। আমরা কিন্তু আমাদের ভিতরে আপনি জিজ্ঞেস করলে দেখতে পাবেন, যারা সরকারি হসপিটালে অ্যাটলিস্ট আমরা কাজ করি, যেখানে ওয়ার্কলোড অনেক বেশি, তখন আমাদের কিন্তু নিজেদের মতো করে নিজেদের কিছু সময় আমরা বের করতে নিতে পেরেছি। কারণ তখন তো আসলে এই সেফটি মেজার বা এক রুমে অনেকজনের থাকা বা এই ব্যাপারগুলো সম্পর্কে তো আসলে করোনা রিলেটেড যে সেফটি মেজার গুলো আমরা নিয়ে থাকি, এই ব্যাপারগুলো তো ছিল না। আমরা কিন্তু আমাদের সময় মতো করে, আমরা আমাদের মতো করে সময় সব সময় বের করতাম, বা সময় করে আমাদের মেডিকেলে ক্যান্টিন আছে, ক্যান্টিনে গিয়ে একটু চাটা খেতাম। তো এইভাবে কিন্তু আমাদের ওই যে এন্টারটেনমেন্টটা বলেন, পেশেন্ট পার্টির সাথে কথা বলা, আমরা ওভাবে আমাদের, কারণ আমাদের ওয়ার্কিং আওয়ার 10 ঘন্টা 12 ঘন্টা 15 ঘন্টা 24 ঘন্টা পর্যন্ত আমাদের অ্যাডমিশন চলে। দেখা যায় ওয়ার্ডে কম্পারেটিভলি সিনিয়রদের পুরো সময়টাই ব্যস্ত থাকতে হয়, এর মধ্যে 5 10 15 20 মিনিট কিন্তু আমাদের এক্সপেন্ড করেছি। মানে এর মধ্যে আবার ঘটনাটা, যেটা কোভিড এর ঘটনাটা চলে আসলো, আমাদের কিন্তু পুরো রুটিনটাই চেঞ্জ করে দিয়েছে। ইভেন গত 1 বছরের মধ্যে আমার সাথে মনে করেন দীপঙ্করের সাথে হাতে গোনা 1বার 2বার দেখা হয়েছে, তাও হয়তো যদি ডিউটি একই রোস্টারে পড়ে গিয়েছে, হোটেলে দেখা হয়েছে। গত আগস্ট মাস থেকে তো হোটেল বাতিল, এরপর থেকে কিন্তু ভার্চুয়ালি বলেন, আর যেখানে ভার্চুয়ালি ছাড়া প্র্যাকটিক্যালি কিন্তু আমার দীপঙ্করের সাথে দেখা হয়নি একবার। দেখেন 1 বছর 2-3 মাসের ব্যাপারের মধ্যে আমাদের হাতে গোনা কয়বার দেখা। এমনি ভাবে শুধু কলিগই না, আপনি বললেন না কবার বাইরে বেড়াতে গিয়েছেন, আমি এই বছরের মধ্যে কোথাও বাইরে বেড়াতে যাইনি। ব্যক্তিগতভাবে আমার ওয়াইফও একটা সরকারি হাসপাতালে কাজ করে, তারও ব্যাপারটা ইভেন এমন হয়েছে আমাদের দুজনের মধ্যেও কিন্তু 1 মাসে একবার 15 দিনে একবার এইভাবে দেখা হচ্ছে। এটা কিন্তু বাস্তবতা। শুধু আমি না, আমাদের মতো মিড লেভেল যারা ডক্টর আছেন, তাদের যারা হাজবেন্ড ওয়াইফ দুজনেই ডক্টর, তাদেরকে কিন্তু 1-1.5 বছর ধরে ডক্টর হিমেল, আমি একটু জানতে চাই, আমরা আপনি কি মানে
মেডিসিন স্পেশালিস্ট আপনি, কিন্তু আপনি কি নিজে নিজে কখনো এরকম হঠাৎ মনে হয়েছে যে একটু বোধহয় বদলে গেছেন, একটু বোধহয় মানে ফ্রাস্ট্রেশন, মানে মন খারাপ লাগে, একটু গ্লুমি থাকেন, যেই প্রাণবন্ত হিমেলকে আমরা চিনি সেটা গত এক বছরে একটুখানি বদলেছে? হ্যাঁ, অনেক বেশি বলার লোকজনের সাথে দেখাই হয় না, তবে বাসা থেকে প্রায় শুনতে হয় যে বুড়ো হয়ে গেছো নাকি, এক বছরে বয়সটা বেড়ে গেল কিনা, এই কানের পাশে চুলটা পেকে গেল কিনা। আচ্ছা, এখন আমাদের স্যারেরা আছে, তারা স্যারের আরো জি, ভালো বলতে এটার পারবে মেডিকেল যে ব্যাখ্যাটা, একটা ছোটখাটো ডিপ্রেশনের মধ্যে রাইট, যাচ্ছি। রাইট, ছোটখাটো ডিপ্রেশন নিজে নিজেই বোধ করেন, যেহেতু আপনিও একজন চিকিৎসক, কিন্তু এটার যে জি, বিশেষায়িত যে ব্যাপারটা, সেইটার ব্যাখ্যাটা নিশ্চয়ই ডক্টর হেলাল উদ্দিন আহমেদ ভালো করে আমাদেরকে বুঝাতে পারবেন, যে এই আম, আমাদের হিমেল বা দীপঙ্কর বা এদের কি অবস্থা হয়েছে এই ট্রমা। আমরা করোনায় ট্রমায় এই শিরোনামে আলোচনা করছি। বলছিলাম ডাক্তার মোহাম্মদ আজিজুল হক হিমেলের কথা, তিনি তার রুটিনটা জানালেন। আমরা আসলে যারা চিকিৎসা দিচ্ছেন, চিকিৎসার সঙ্গে সংশ্লিষ্ট আছেন, তাদের দিকেও কেউ কখনো তাকাই না, তাকানোর মতো সুযোগও নেই, এই করোনা যেমন করে থাবা দিয়েছে আমাদের মধ্যে। তো তারপরেও একটু ফ্ল্যাশব্যাক, একটু পুরনো ফাইল ঘেটে দেখা গেল যে হিমেল কিন্তু গত বছর একটা টিভি অনুষ্ঠানে গিয়েছেন, হঠাৎ করেই তার পছন্দের একটা গান করেছেন। একটু দেখে বিরতিতে যাব। আমি কুলহারা কলঙ্কিনী, আমি কুলহারা কলঙ্কিনী, আমার কেউ শুয়ো না গো সজনী, আমার কেউ শুয়ো না গো সজনী। আমি কুলহারা কলঙ্কিনী, আমি কুলহারা কলঙ্কিনী, আমার কেউ শুয়ো না গো সজনী, আমার কেউ শুয়ো না গো সজনী। প্রেম কোহরে প্রাণ বন্ধুর সনে, যে দুঃখ পেয়েছি মনে, আরে প্রেম কোহরে প্রাণ বন্ধুর সনে, যে দুঃখ পেয়েছি মনে, আমার কেঁদে যায় দিন রজনী, আমার কেঁদে যায় দিন রজনী, আমার কেউ শুয়ো না গো সজনী, আমার কেউ শুয়ো না গো সজনী। ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রায় করোনায় ট্রমা এই শিরোনামে আমরা কথা শুনছি। আমাদের সঙ্গে মনোরোগ বিশেষজ্ঞরা আছেন এবং চিকিৎসকেরা আছেন, মেডিসিন বিশেষজ্ঞ যারা আছেন তারা আছেন, তাদের অভিজ্ঞতার কথা বলছেন, এবং এই অভিজ্ঞতা থেকে তারা কতটা মানসিকভাবে কাতর হয়ে পড়ছেন সেটা আসলে মনোরোগ বিশেষজ্ঞরা একটু জানিয়ে দেবেন, আমাদেরকে বুঝিয়ে দেবেন। একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পরে ফিরছি আবার ওই আলোচনায়।
করোনায় ট্রমায় এই শিরোনামে আমরা কথা শুনছি। ডক্টর মোহাম্মদ আজিজুল হক হিমেল তার অভিজ্ঞতার কথা বললেন। আমি আরো একজনের অভিজ্ঞতা একটু ছোট্ট করে শুনে নিয়ে ডক্টর হেলাল উদ্দিন আহমেদের কাছে আসতে চাই। বিধানচন্দ্র সরকার, ময়মনসিংহের তারাকান্দা উপস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার। করোনার সময়টাতে আমরা ঢাকা শহরের হাসপাতালগুলোতে, সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকদের বা চিকিৎসা সহকারীদের যেরকম নাভিশ্বাস অবস্থা, অপেক্ষাকৃত তো কিছুটা স্বস্তিতে আপনারা, কিন্তু তারপরেও এই করোনার ট্রমাটা আপনাদের মধ্যে কতখানি কাজ করেছে খুব ছোট্ট করে বলবেন। দিদি ধন্যবাদ আপনাকে। গত 1 বছর আপনি ডাক্তারদেরকে জনসাধারণের সাথে সংযোগ করিয়ে দিতে যে অনুষ্ঠানগুলো করেছেন তার জন্য আপনাকে আমি কৃতজ্ঞ। দ্বিতীয় ধন্যবাদ আপনাকে আজকে আমাকে সংযোগ করে নেওয়ার জন্য। আপনাকে একটু অল্প সময় আমি একটু বলতে চাই বাংলাদেশের, আমাকে শোনা যাচ্ছে বিধান। আমি ধন্যবাদ দিতে চাই বাংলাদেশের 492টি উপজেলায় যারা কাজ করছেন প্রত্যেকটি ডাক্তার এবং প্রত্যেকটি স্বাস্থ্যকর্মীকে। আপনাকে একটু জানাতে চাই যে কিভাবে উপজেলাগুলো কাজ করছে। আমাদের প্রতিদিন ডায়াগনোস কেসের 1/3 হসপিটালাইজড বা ডাক্তারের সরাসরি সংস্পর্শে আসতেছে, বাকি 2/3 কিন্তু বাড়িতে থেকে চিকিৎসা পাচ্ছে। উপজেলা লেভেলে আমরা সেটা কিভাবে করতেছি, সেটা হচ্ছে যে আমরা স্যাম্পল কালেকশন করতেছি। বছর আমরা বাড়ি গিয়ে একজন মেডিকেল অফিসার, স্বাস্থ্যকর্মী তাদের উপস্থিতিতে আমরা স্যাম্পল গ্রহণ করতাম। সেখানে যদি পজিটিভ, তারপর তার কন্ট্রাক্ট ট্রেসিং করতাম। মানে মোটামুটি থাকতো। এই পর্যায়ে আমরা বাড়িতে থেকে তাদের আইসোলেশন রেখে আইসোলেশন থেকে ছুটি দিতাম। এইভাবেই হচ্ছে আমরা উপজেলা লেভেলে ট্রিটমেন্ট গুলা কন্টিনিউ করতাম। এই ঠিক পরিষ্কার শুনতে পাচ্ছি না বিধান। করোনার দ্বিতীয় ঢেউতে এবং আজকেও আমার উপজেলায় প্রায় 4 জন পেশেন্ট পজিটিভ। বিধান, আমরা সংযোগটি খুব পরিষ্কার না, আমরা কথা ঠিকঠাক করে শুনতে পাচ্ছি না। ডাক্তার হেলাল উদ্দিন আহমেদের কাছ থেকে একটু শুনতে চাই, চিকিৎসার সঙ্গে যারা জড়িত আছেন, চিকিৎসার সহকারী যারা আছেন, সকলের যে একটু কাউন্সেলিং দরকার, এটা আপনি অনেক আগে থেকে মনে করিয়েছেন, অ্যাটলিস্ট অনিয়ারে তো বলেছেনই, যেটা আমি মনে করতে পারি। হেলাল উদ্দিন, এটার কি প্রতিটা মহামারীরই ক্যারেক্টার এরকম যে একটা মহামারীর সময় পুরোটা নিয়ে এক ধরনের এফেক্ট করে? আর যেই স্ট্যাটিস্টিক্স আসলে আমি হাজির করলাম বিবিএস এর, যে সাধারণ করোনার মৃত্যুর চেয়েও তো আত্মহত্যার প্রবণতা বেশি, এটা তো শুধুমাত্র যেগুলো রিপোর্টেড কেস, এর বাইরে তো অনেক কিছুই আমরা জানি না। হেলাল উদ্দিন। ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে অভিনন্দন জানাতে চাই ডাক্তার শাশ্বত, ডাক্তার কৃপা এবং ডাক্তার শামাকে, যে এত সুন্দর একটি আয়োজনের মধ্য দিয়ে তারা আমাদের নিজেদের স্ট্রেসটিকে রিলিফ করেছেন, চিকিৎসকদের স্ট্রেসকে রিলিফ করার চেষ্টা করেছেন। আর ব্যক্তিগতভাবে আমি বৈবাহিক সূত্রে সিলেটের দামান, যেহেতু আমি সিলেটের দামান, সেই জন্য ব্যক্তিগতভাবেও এই গানটি আমাকে কিন্তু স্পর্শ করেছে। সবকিছু মিলিয়ে আমরা বলতে চাই যে আপনি যেটি বললেন, এই যে কোনো মহামারী হোক, যে কোনো বড় দুর্যোগ হোক, সেই জায়গাটিতে কিন্তু যারা সবার সামনে থাকেন বা যারা এই বিষয়টিকে প্রত্যক্ষ করেন, তাদের ভেতরে কিন্তু এক ধরনের চাপ কিন্তু সবসময় থাকবে। সেই চাপটি একদিকে তাদের কাজের মানকে কিন্তু কোনো কোনো সময় আমরা বলবো যে খানিকটা মানসম্মত যদি না হয় তাদের এই চাপের কারণে, সেই কারণেই কিন্তু তাদের চাপটিকে মোকাবেলা করা প্রয়োজন। কারণ চাপ নিয়ে যদি তারা সেবাটি দিতে যান, যে বিপর্যয়ের মধ্যে হোক, সেই সেবাটি কিন্তু মানসম্মত হবে না। সেই কারণে তাদের চাপ নিরসনের দায়িত্ব আমাদের সবার, এবং চাপটি নিরসনের গুরুত্ব রয়েছে। এবং যে স্ট্যাটিস্টিক্স এর কথা আপনি বললেন, এর বাইরেও সারা বিশ্বেই কিন্তু আমরা দেখেছি, চীনে এবং অন্যান্য দেশগুলোতে এবং আমাদের ইউরোপের দেশগুলোতে এবং বাংলাদেশেও বেশ ছোটখাটো কয়েকটি গবেষণা হয়েছে, সেখানে আমরা দেখতে পেয়েছি এই যে চিকিৎসা পেশায় যারা রয়েছেন, চিকিৎসক, নার্স, অন্যান্য সেবাকর্মীরা, তারা কিন্তু তাদের অ্যাংজাইটি, তাদের উদ্বিগ্নতা, তাদের মানসিক চাপ কিন্তু এই করোনা কালে কয়েক গুণ বেড়ে গিয়েছে, যেটা করোনার আগে সাধারণ মানুষের মতোই হয়তো তাদের চাপটা ছিল। সুতরাং তাদের চাপটি নিরসনের জায়গাটি যেমনি আমাদের কাছে গুরুত্বপূর্ণ, তেমনি আমি একটি গবেষণার কথা বলে আমি বলতে চাই, এই যে চাপটির মধ্য দিয়ে তারা অতিবাহিত করছেন, মানসিক চাপ, সেই সময়টিতে যদি তাদের চাপ নিরসনের জন্য যথাযোগ্য ব্যবস্থা না নেওয়া হয়, তার
প্রভাব, নেতিবাচক প্রভাব কিন্তু সম্পূর্ণ করোনা, সম্পূর্ণ এই অতিমারির নিয়ন্ত্রণের উপরে পড়বে। একদিকে চিকিৎসকরা যখন চাপের মধ্যে কাজ করবেন, অন্যান্য ফ্রন্টলাইনার যারা আছেন, যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন, সংবাদকর্মী আছেন, তারাও যদি চাপের মধ্যে থাকেন, তার সমস্ত নেতিবাচক প্রভাব কিন্তু এই করোনা নিয়ন্ত্রণের মধ্যে পড়বে। এই কারণ থেকেই কিন্তু তাদের চাপ নিরসন জরুরি। আর এই যে ড্যান্স থেরাপি বা এই যে এই জিনিসগুলোর কথা বললাম, গত সেপ্টেম্বর মাসে ভারতের তামিলনাড়ুতে 216 জন করোনা থেকে মুক্ত হওয়া বা এই ধরনের করোনার ভেতরে থাকা, আইসোলেশন কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের মধ্যে একটি গবেষণা করে দেখা গেছে তাদের মধ্যে 22% বলছেন তারা যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকেন, তারা যদি টেলিভিশন দেখেন, তারা যদি গান শোনেন বা তারা যদি বই পড়েন, তাহলে তাদের চাপ কমে। এর বিপরীতে সেই 216 জনের ভেতরে 44% মানুষ বলেছে তারা যদি নিজেরা গান অথবা নিজেরা যদি নাচ করেন, এবং নাচের কথাটিও সেখানে আছে, তাহলেও কিন্তু তাদের স্ট্রেসটি অনেকখানি কমে যায়। অর্থাৎ প্রায় দ্বিগুণ সংখ্যক, 22% কমে টেলিভিশন দেখে গান শুনে, আর 40% কমে কিন্তু নিজেরা গান করে, নিজেরা নাচ করে। বলে এই জায়গাটির উপযোগিতা রয়েছে। নিজেকে ভালো রাখতে হবে, নিজের মানসিক চাপ কমাতে হবে। আর একটি কথা ডাক্তার হিমেল একটু আগে বলেছেন যে মাঝে মাঝে তিনি একটু বিষণ্ণতায় পড়ে যান, মনটা খারাপ হয়। আমি কিন্তু শুরু থেকে বলে আসছি যে এই সময়টাতে মন খারাপ করার কোনো কারণ নাই। বিশেষ করে চিকিৎসা পেশায় যারা রয়েছেন তাদের জন্য এটি মনে করব আমরা, এটি জীবনের এমন একটি সময় যেই সময়টি বেশিরভাগ চিকিৎসকই তাদের জীবনে পান না। গত 100 বছরে বহু চিকিৎসক জন্ম নিয়েছেন, মৃত্যুবরণ করেছেন, কিন্তু এই সম্মুখ সমরে অতিমারি মোকাবেলার যোগ্যতা, অতিমারি মোকাবেলায় সামনের সারিতে থাকার সুযোগ অনেক চিকিৎসকই পাননি। সেই দিক থেকে আমরা বলবো আমাদের চিকিৎসকরা যারা এটি মোকাবেলা করছেন তাদের মানসিক চাপ দূরে রাখার জন্য তাদের সেলফ স্টিমটা বেশি রাখতে হবে। তারা যেন সবসময় নিজেকে গর্ববোধ করেন এবং মনে করেন তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি তিনি করছেন এবং তিনি অন্যদের চাইতে এই কারণে আলাদা, এই কারণে অনন্য। এটি মনে রেখে যেন তার মানসিক চাপটি কম থাকে। আর অন্যান্য প্রসঙ্গে আসবো ডক্টর হেলালুদ্দিন আহমেদের কাছে। একটু যাই যেই পারফর্মারদের আজকের শোয়ের আসলে পারফর্মার শাশ্বত চন্দন এবং আনিকা ইবনাথ শামা, ডক্টর কৃপাকেও আমাদের তরফ থেকে অভিনন্দন, হয়তো দেখছেন। আমি ডক্টর শাশ্বত চন্দন প্রথমে জানতে চাই যে এটা তো মোবাইলে ভিডিওটা করেছেন এবং ছোট পর্দায় দেখার জন্য বা দেখানোর জন্য, আজকে এরকম টেলিভিশনে দেখে কেমন লাগছে? ধন্যবাদ দিদি আমাকে সুযোগ দেওয়ার জন্য, কথা বলতে দেওয়ার। তো আসলে আমরা যে ভিডিওটা করেছি সেটা স্যার যেটা বলেছেন, আসলে নিজেরা একটু উৎফুল্ল হওয়ার জন্য, স্ট্রেস রিলিফের জন্য, এবং অন্য যে ডাক্তাররা আছে তারাও যেন কিছুটা উদ্বুদ্ধ হয় এবং তারাও যেন অনুপ্রাণিত হয়, এজন্য আর কি এই ভিডিওটার অবতারণা। তা আমরা আসলে এখন দেখছি, আমি সামাজিক মাধ্যমে ছেড়েছি, তো এখন দেখছি সামাজিক মাধ্যম থেকে এটা সমস্ত দেশবাসীর কাছে প্রকাশিত হচ্ছে এবং আমাকে আসলে এই যে টিভিতে উঠে আসতে পেরেছি এবং সমস্ত দেশবাসী আমাকে দেখছে, আমার বাবা মা, আমার আত্মীয় স্বজন সবাই দেখছে এবং সবাই আসলে অভিনন্দন জানিয়েছে। এই যে ভিডিওটা করেছি সেটা আসলে আমাদের প্রধান উদ্দেশ্য ছিল যে আমরা নিজেরা যেন কিছুটা এই যে মানসিক যে বিপর্যস্ততা, এটা থেকে যেন নিজেরা কিছুটা উন্নত হতে পারি এবং শক্তি লাভ করতে পারি, মানসিক শক্তি লাভ করতে পারি। এবং যারা ডাক্তাররা আছেন, যারা অলরেডি আক্রান্ত হয়েছেন এবং যারা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, তারা যেন কিছুটা মানসিকভাবে কিছুটা শক্তি পায় এবং তারা যেন মানসিকভাবে চাঙ্গা হতে পারে। এই জন্য, কারণ আপনারা জানেন যে বর্তমানে যারা করোনা ইউনিট সহ বিভিন্ন জায়গায় কর্মরত, তারা বাসা থেকে এসে যে নিয়মিত তারা ডিউটি পালন করছে। যেমন আমরা যারা এখানে ছিলাম, আমরা যারা পারফর্ম করেছি, এদেরও আমরা বাসা থেকে এসে যে আমরা ডিউটি পালন করছি। তো আমাদের বাসায় বয়স্ক বাবা মা আছেন বা অনেকের সন্তানাদি আছেন, ছোট ছোট সন্তানাদি। তো দেখা যাচ্ছে কি তারা এই সারাদিন করোনার মাঝে করোনা রোগীদের কাছে তাদের কাছে গিয়ে ট্রিটমেন্ট করে আবার তারা বাসায় ফিরে যাচ্ছে এবং বাসায় ফিরে তখন তারা বয়স্ক বাবা মার সেবা করছে, তার নিজের বাচ্চা কাচ্চাকে কোলে তুলে নিচ্ছে। তো দেখা যাচ্ছে অনেক সময় তার কাছ থেকে হয়তো তার পরিবারের লোকজন হয়তো আক্রান্ত হয়ে যাচ্ছে। তখন দেখা যাচ্ছে যে মানুষ যে ডাক্তার, সে অনেক সময় তার মনে এমন একটা প্রশ্ন জাগে, আসলে সে কি তার পরিবারের প্রতি একটা বোঝা হয়ে যাচ্ছে। এরকম একটা বোঝা বা স্বরূপ, এরকম একটা জিনিস থেকে মানুষের মাঝে এবং ডাক্তারদের মাঝে আমি দেখেছি এর মাঝে
মানসিক ভাবে একটা মানসিক চাপ তৈরি প্রশান্তি হয়। বিরাজ করছে না। একটা মানে অনেকের দেখা যায়, আপনারা যেহেতু স্যার বলে যে করোনার একটি ভয়াবহ একটি প্রতিক্রিয়া হচ্ছে আমাদের মানসিক স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব, এবং যেটা সত্যি, এবং এটা যদিও এটা আমাদের মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্য দুটার উপরই প্রভাব বিস্তার করে। যেমন হচ্ছে আমি নিজেও করোনায় আক্রান্ত হয়েছিলাম গত বছরের ডিসেম্বর মাসে, এবং আমার দীর্ঘ 2 মাস পরে আমি করোনা নেগেটিভ হই। এবং এখানে যে পারফর্ম করেছে ডাক্তার আনিকা ইবনাথ শামা, ওরও করোনা হয়েছিল, ও কিছুদিন পর করোনা নেগেটিভ হয়। তো আমরা দেখেছি এই যে করোনার যে সময়টা, এটা শরীর খুবই অসুস্থ ছিল। এবং আমরা ছোটবেলায় যে রচনায় পড়েছি সাউন্ড মাইন্ড লিভস ইন এ সাউন্ড বডি, আসলে পুরোপুরি সত্য। কারণ আমাদের বডি যদি ভালো না থাকে, তাহলে আসলে আমাদের মনটাও সেভাবে চাঙ্গা থাকে না। এবং সেখান থেকেই ওটা থেকেই আসলে আমাদের মানসিক ভাবে বিভিন্ন ভাবে আমরা কিন্তু অনেকেই ভেঙে পড়ছে। কারণ আমরা দেখছি, আমি এখন সার্জারি ইউনিটে কর্মরত আছি। আচ্ছা, আমি চন্দন আরো শুনবো আপনার কাছে। আমি একটু আনিকার কাছ থেকে পেছনের কথা শুনতে চাই। ডাক্তার আনিকা ইবনাথ শামা, অভিনন্দন, খুব চমৎকার। অনেকে ভিডিওটা দেখেছেন, প্রায় মানে যতজনকে আমি আমার সামনে দেখেছি, মানে দেখছেন, এবং তারপরে এক্সপ্রেশনটা এরকম যে এত প্রফেশনাল, মানে কোনো জড়তা নাই, খুবই চমৎকার নাচ। এমনিতে কি মানে আপনারা নাচ করেন কিনা? ধন্যবাদ দিদি, আপনাদের এত প্রশংসা। আসলে হ্যাঁ, আমি আর কৃপা বিশ্বাস আপু, আমরা দুজনেই ছোটবেলা থেকে নাচ শিখতাম, আর নাচের প্রোগ্রাম করা হতো প্রতিনিয়তই। মেডিকেল কলেজ থেকে পাশ করার পর নানা কারণে চাপের কারণে ওভাবে প্রোগ্রাম করা হয় নাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো ওই হিসাবে আর কি। কিন্তু আমাদের এই যে পারফরমেন্সটা, এটা আমরা আগে থেকে প্রি প্ল্যান করে রিহার্সাল করে যে করেছি ব্যাপারটা তা না। তাহলে কিভাবে দুজন একই রকম করে, আপনি আর কৃপা বিশ্বাস আপনাদের স্টেপিং একই রকমের অঙ্গভঙ্গি করছেন, মানে এটা কিভাবে সম্ভব রিহার্সাল ছাড়া? এটা আসলে দিদি, ওই দিন আমাদের ওটি ছিল, ওটি শেষে আমরা তিনজন আর কি একটা লেজার টাইম কাটাচ্ছিলাম। তো ওই সময় আমরা চিন্তা করলাম যে কিছু একটা করি। ইদানিং দেখছি যে কেরালা মেডিকেল স্টুডেন্টরা এরকম একটা ডান্স পারফরমেন্স দেখেছেন, আরো বিভিন্ন ডক্টর, তারা বিভিন্ন দেশের ডক্টররা, তারাও এরকম বিভিন্ন পারফরমেন্স নাচ গান করে থাকে। তো আমাদের মাথায় আসলো হঠাৎ করে যে আমরাও করতে পারি। আর সারাদিন কাজ করার পর আমরাও ক্লান্ত হয়ে যাওয়ার পর আমাদেরও মনে চায় যে আমরা একটু উৎফুল্ল হওয়ার জন্য কিছু করি। তো সেজন্য আমরা 5 মিনিটে আমি আর কৃপা দিয়ে আমরা দুইজন মিলে, চন্দনও আমাদের ওখানে কোরিওগ্রাফিতে ছিল, আমি, কৃপা দিয়ে আর চন্দন, আমরা তিনজনে মিলে কোরিওগ্রাফিটা করি। কোরিওগ্রাফিটা করে হয় 2-1 বার আর কি নিজেরা মিলিয়ে, স্টেপ গুলো মিলিয়ে সাথে সাথে আমরা 1 টেকেই আর কি ভিডিওটা শুট করে ফেলি। ভিডিওটা কে করেছে? ওরকম আগে থেকে প্র্যাকটিস ছিল না। ভিডিওটা আমাদের ওখানে ওটিতে দাদুরা, আচ্ছা, ওটিতে দাদুরা থাকেন। তো হৃদয় নামে একজন দাদু আছেন, তো ওই দাদুকে দিয়ে আমরা ভিডিওটা করিয়েছি, প্রফেশনাল কেউ না। আচ্ছা, আর চন্দনের নাচ কেমন হয়েছে আনিকা? চন্দন ওইভাবে প্রফেশনাল ডান্সার না হলে ভালোই করেছে। ওর ওই ডান্স স্টেপ গুলা ইউনিক ছিল। আচ্ছা, ওর জন্য ওই পুরা নাচটাই আর কি একটা অন্যরকম একটা রূপ পেয়েছে আমি মনে করি। একটা পারফরমেন্স সুন্দর হওয়ার জন্য তো আসলে 2জন প্রফেশনাল ডান্সার হলেই হয় এরকম না, 3জনেরই ভূমিকা আছে এখানে। এই পারফরমেন্সটা যে সুন্দর হয়েছে অবশ্যই 3জনের একটা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সুন্দর হয়েছে, এটা আমি বিশ্বাস করি। আর গান সিলেকশনটা কোথা থেকে করলেন, মানে এই গানটার মধ্যেই যে করবেন? আচ্ছা, গান সিলেকশনের ব্যাপারটা যে আমরা ফার্স্টে ভেবেছিলাম যে একটা ইংলিশ সং এ করব, কিন্তু মানে ইংলিশ সং এ তো সবাই ইংলিশ মিউজিকের উপরে, ইংলিশ সং এর উপরে করে যাচ্ছে। তখন আমাদের মাথায় আসলো যে এই নয়া দামান গানটা রিসেন্ট রিলিজ হয়েছে, খুব বিখ্যাতও হয়েছে। আর আমাদের দেশের সিলেটি ভাষা, যে সিলেটি ভাষার ভিত্তিতে এই গানটা তৈরি করা, চিন্তা করলাম আমাদের দেশের কালচারের সাথেও যাচ্ছে, এই গানটাই সিলেক্ট করা যাক, সেই হিসেবে আর কি।
একেবারে মানে ভাইরাল হয়ে যাওয়ার পরে প্রথম কি প্রতিক্রিয়া পেয়েছেন? মানে আপনারা তো ভয়ে ভয়ে ছিলেন, এখনো কৃপা খুব ভয়ে ভয়ে আছে যে কি না কি হয়, স্যারেরা কি বলে, এরকম যেটুকু আমি জানি খোঁজ খবর নিয়েছি শুরুতে আপনারা খুব শেকি, মানে আপনারা ক্যামেরার সামনেই আসবেন না। তো প্রথম কি রিঅ্যাকশনটা পেয়েছেন এবং কেমন লেগেছে? আসলে আমরা তো ভাবতেই পারি নাই যে এরকম ভাবে গ্রহণযোগ্যতা পাবে, এটা পাবলিকে বুঝতেই পারি নাই যে এরকম জিনিসটা এতটা ভাইরাল হয়ে যাবে। নিজেদের আনন্দ থেকে আর কি করা নাচটা, তো যখন দেখলাম যে এতটা গ্রহণযোগ্যতা পেয়েছে অনেক ভালোই লেগেছে। আচ্ছা, অনেক ভালো লেগেছে, আরো মনে হচ্ছে যেন আরো কিছু নতুন কিছু একদম। আমি এই প্রশ্নটাই করতে যাচ্ছিলাম যে এই ট্রায়ো, এই 3 জনের কি আরো নতুন কিছু, নতুন কোনো ভিডিও আসছে কিনা বাজারে? আমাদেরকে দেখে অন্যরাও হয়তো করবেন, এখনো ওরকম কোনো চিন্তা ভাবনা নাই। আচ্ছা, অনেক ধন্যবাদ, অভিনন্দন। আমরা ডক্টর আনিকা ইবনাথ শামা, ডক্টর শাশ্বত চন্দন এবং ডক্টর কৃপা বিশ্বাস 3 জন মিলে সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করিডোরের মধ্যে, আর যেটা শামা বলছিলেন যে দাদুরা থাকেন, যে সার্জারি বিভাগের যারা থাকেন অ্যাটেন্ডেন্ট অনেকের, সে একজন দাদু ভিডিওটা করে দিয়েছেন, অর্থাৎ মোবাইলটা হোল্ড করে রেখেছেন এবং তারপরে এডিট করে এটা পরে আপলোড করা হয়েছে এবং এটার এখন প্রায় মানে কোটি কোটি ভিউ এবং সবাই খুব অভিনন্দন জানাচ্ছেন আমাদের ডাক্তারদের এই মনোবল এবং এর করোনাকালে মনোবল চাঙ্গা রাখার এরকম একটি প্রয়াসকে। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পরে ডক্টর মেখলা সরকার আমাদেরকে এই করোনাকালীন সময়ে কেন আসলে আত্মহত্যার প্রবণতাগুলো হচ্ছে এবং সেখান থেকে আমরা কি ধরনের পদক্ষেপ নিতে পারি সেগুলো নিয়ে নিশ্চয়ই আমাদেরকে পরিষ্কার করে জানাবেন। করোনায় ট্রমায় আমাদের আজকের নিউজ আওয়ার এক্সট্রার শিরোনাম। আমি ডক্টর দীপঙ্কর ঘোষ, একটু আপনার যেই সাবজেক্ট অর্থাৎ আপনার উচ্চতর ডিগ্রি নেওয়ার যেই গবেষণা, সেই গবেষণার বিষয়টি আপনি চেঞ্জ করেছেন এই করোনার এই সময়ে, এই অভিজ্ঞতাটার কারণে। একটু জানতে পারি কি নিয়ে করছেন এবং কেন আপনি এই বিষয়টি বেছে নিলেন? ধন্যবাদ। কর্মসূচি যখন প্রথম শুরু, সেই সময়টা আসলে আমাদের বিজ্ঞানের কোনো ধারণা ছিল না, আগ্রহ ছিল। শুরুতে একটা ফোবিয়া ছিল, এখন থেকে আমাদের কাছে প্যানিক, তখন একটা ফোবিয়া ছিল। প্রথম যখন হোটেল ডিউটি করতে যাই
তখন আসলে ডিউটি করতে গিয়ে বুঝতে পারি এই ডিউটিটা কতটা পেইনফুল হতে পারে একজন চিকিৎসকের জন্য, যেখানে 7 দিন একটা ঘরে আমি একা, তারপর 14টা দিন আমাকে কোয়ারেন্টাইন মেনটেন করতে হয়, যেখানে প্রিয় মানুষজনকে দেখতে হলে শুধু জানালার ইশারা অথবা ফোনের ফোনালাপ ছাড়া কোনো সুযোগ নেই। এমন একটা পরিবেশে প্রায় 6 থেকে 7 সাইকেল যখন কাজ করি, তখন আমার মধ্যে যে রিয়েলাইজেশনটা আসে, আমার মতো আরো বহু চিকিৎসক এই একই ধরনের মানসিক এই বিষাদগ্রস্তের মধ্যে দিয়ে যাচ্ছেন। তখন যে জার্নালগুলো আমি স্টাডি করলাম বা যে জার্নালগুলো তখন আপডেটেড হচ্ছিল, সেই জার্নালগুলো দেখে আমার সচরাচর মেডিসিন রিলেটেড যে সাবজেক্ট গুলো, আমার হাইপারটেনশন বা ডায়াবেটিসের উপর একটা স্পেশাল অ্যাটেনশন ছিল বরাবরই। সেখান থেকে আমার অ্যাটেনশনটা ডাইভার্ট হয় যে এই মানসিক স্বাস্থ্য, যেটা আমাদের সবসময় একটা সময় অবহেলিত ছিল, যেটাকে আমরা গুরুত্ব দিতাম না, আমার মনে হয় করোনা বা করোনা পরবর্তী সময়টাতে চিকিৎসক কিংবা রোগী যে কোনো মানুষ, সবাই যে কোনো মানুষের জন্য এখন মানসিক স্বাস্থ্য দিকটা আমার মনে হয় একটু গুরুত্ব পাওয়া উচিত, যেটা পাচ্ছে, যেটা অনেকে ইম্প্যাক্ট দিচ্ছেন। এই দিকটা অনুধাবন করে আমি পরবর্তীতে আমার এফটিপিএস যে প্রোটোকল বা সিপিএস যে ব্যাপারটা, সেটা ওই সচরাচর নন কমিউনিকেবল ডিজিজ থেকে চেঞ্জ করে আমার কাছে মনে হচ্ছে যেহেতু কোভিড প্যান্ডেমিক চলছে, তো কেন আমার লাইফের এই থিসিস কাজটা এই ডিজিজের একটা সাক্ষী হয়ে থাকবে না, সেটার উপর চিন্তা করে যারা করোনাতে ডিউটি করছেন, একজন চিকিৎসক, নার্স, ওয়ার্ড বয় বা আদার যত স্টাফ আছেন, তাদের সবার এই মানসিক অবসাদগ্রস্ততা তার দৈনিক জীবনটাকে কতটুকু হ্যাম্পার করছে, এই অ্যাসেসমেন্টটাকে সামনে রেখে আমি আমার চিকিৎসার প্রোটোকলটা সিলেক্ট করি, যেটা আপাতত প্রক্রিয়াধীন আছে। এবং আমার সম্মানিত ম্যাডাম মেখলা সরকার ম্যাডাম আছেন, আমার গাইড স্যাররা ম্যাডামের রেফারেন্স আমার কলেজে দিয়েছেন যে ম্যাডামের এই সংক্রান্ত অনেকগুলো কাজ রয়েছে ইতিমধ্যে, এবং আমি হয়তো আমার এই কাজে অবশ্যই সামনেতে ম্যাডামের শরণাপন্ন হব। আমরা ডক্টর দীপঙ্কর ঘোষের এই যে করোনাকালীন সময়ে লাগাতার আইসিইউর ভিতরে থাকা, বাইরে 24 ঘন্টা, প্রায় 24 ঘন্টা একটা পিপির ভিতরে থাকতে হয়েছে, সেরকম অভিজ্ঞতা গেছে হয়তো কিছুদিন যখন খুব প্যানিক অবস্থা ছিল। সেই সময় আমরা সে সময়ও মাঝে মধ্যে কখনো ফোনে কানেক্ট করেছি, কখনো জুমে কানেক্ট করেছি, অবস্থা জানতে চেয়েছি, সেরকম অবস্থা। মাঝখানে একটু আমরা ফ্রি টাইম, অর্থাৎ হাসপাতাল থেকে টেনে এনে তাদেরকে একটু কোনো ব্রেক দেওয়া যায় কিনা, সেই সুযোগটা দীপঙ্করের বেলায় হয়েছিল। আমরা দীপঙ্করের কাছে কৃতজ্ঞ যে আমাদের গত ঈদের অনুষ্ঠানে এসে গান করে গেছেন। এটাও এক ধরনের মনে হয় একটু রিলিজ, ছোট্ট একটুখানি অংশ দেখে আমরা মেখলা সরকারের কাছ থেকে আত্মহত্যার প্রবণতা নিয়ে কথা শুনবো। সীমান্ত তোমার, সেখানে বসন্ত আমার, ভালোবাসার হৃদয়ে নিয়ে আমি বারে বার আসি ফিরে, ডাকি তোমার কাছে। যেখানে সীমান্ত তোমার, সেখানে বসন্ত আমার, ভালোবাসার হৃদয়ে নিয়ে আমি বারে বার আসি ফিরে, ডাকি তোমার কাছে। ডক্টর মেখলা সরকার, আমরা করোনায় ট্রমায় এই শিরোনাম নিয়ে আজকের আলোচনা চালাচ্ছি। যেই ট্রমাটা হতে পারে, ট্রমা শুধুমাত্র চিকিৎসকদের মধ্যে নয়, সাধারণ মানুষের মধ্যেও আত্মহত্যার প্রবণতা, অনেক ট্রমাটায় শুধু আমরা কেস দেখে শুধু আত্মহত্যা গুনছি, এর বাইরে অনেক মানুষ মানসিকভাবে এই করোনা কালটায় কিছুটা বিপন্ন হচ্ছে। কি করণীয় আছে মেখলা সরকার আমাদের?
প্রথমত একটা মানে একটু বিষয় আমাদের পরিষ্কার হওয়া দরকার। একটু আগে কিন্তু ডক্টর হেলাল বলছিলেন যে করোনায় উদ্বিগ্নতা বিষণ্ণতা এক ধরনের কিন্তু স্বাভাবিক মানসিক প্রতিক্রিয়া, বিশেষ করে করোনা না, এই ধরনের মহামারী বা অতিমারী অবস্থাতে। তবে এই যে কোনো ধরনের চাপে সেটা যত রকমেরই হলো আসলে ভয়ঙ্কর বা যতখানি হলো এটা আনএক্সেপ্টেবল হোক না কেন চাপটা, এটা কিন্তু কোনো অবস্থাতেই হলো আত্মহত্যার স্বাভাবিক প্রতিক্রিয়া না। অর্থাৎ কোনো ব্যক্তি যদি আত্মহত্যার মতন ঘটনা ঘটে থাকে তখন আমরা কিন্তু মনে করে থাকি বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে তার কোনো না কোনো সাইকেট্রিক হয়তোবা মাইনর সাইকেট্রিক ইলনেসও থাকতে পারে রয়েছে। এবং আত্মহত্যাকে যদি আমরা একটু দুভাগে ভাগ করি, একটা হলো কি আবেগ তাড়িত অর্থাৎ খুব ইম্পালসিভ হয়ে আত্মহত্যা করা, এটা ইদানিং আমরা দেখবো যে বেশ কিছুদিন ধরে এই জায়গাটা আমরা অনেক বেশি দেখি। এটা একটা আত্মহত্যা কমপ্লিট সুইসাইডও হতে পারে অথবা ডেলিভারি সেলফ হার্মও হতে পারে, যে কথায় কথায় অল্প একটু রাগ হলো আমি হাত পা কাটাকাটি করলাম, কোনো ব্যাপারে আমার মনোমালিন্য হলো তাতে আমি ওষুধ খেয়ে ফেললাম, অথবা কারোর সাথে আমি কোনো একটা ব্যাপারে আমি ব্যর্থ হলাম। তো নানা কারণে অর্থাৎ কোনো কাজে কোনো ব্যাপারে যদি আমাদের বড় ধরনের একটা চাপ তৈরি হয়, সেই চাপটা যে কোনো ধরনের হতে পারে, সেটা কিন্তু অনেকের ক্ষেত্রে আবেগটা যখন নিয়ন্ত্রণ করতে না পারে এই আত্মহত্যার প্রবণতা অনেক ক্ষেত্রে দেখা যায় এবং অনেক সময় আনফরচুনেটলি এটা কমপ্লিট সুইসাইডেও হয়ে যায়। আর একটা ক্ষেত্রে আছে যে প্ল্যান্ড সুইসাইড, অর্থাৎ হলো ব্যক্তি অনেকদিন ধরে চিন্তা করে, প্ল্যান করে, তার ওষুধ জমায়, আস্তে আস্তে সে নির্ধারণ করে কোন জায়গাটাতে সে যাবে, কোথায় সে করবে, এবং সে একটা সময় হলো অপেক্ষা করে তখন সে হলো কমপ্লিট সুইসাইডের ক্ষেত্রে যায়। তো বেশিরভাগ ক্ষেত্রে যখন হলো প্ল্যান্ড সুইসাইডের হয় বা এই ধরনের একটা দীর্ঘমেয়াদী সে পরিকল্পনা করে, এখানে সাধারণত কোনো রকমের কোনো সে তার ডিপ্রেশন থাকতে পারে, তার অন্যান্য কোনো সাইকেট্রিক মরবিডিটি থাকতে পারে, মাদকাসক্তি থাকতে পারে, তার জটিল কোনো মানসিক রোগ থাকতে পারে বা যে কোনো ধরনের সাইকেট্রিক মরবিডিটি থাকতে পারে। আর যেটা আমরা বললাম আবেগ তাড়িত যেই মানে আত্মহত্যার জায়গাগুলো, এটা আমরা কিন্তু ইয়াং ছেলে মেয়েদের মধ্যে বেশি দেখি, তরুণ তরুণীদের মধ্যে বেশি দেখি, এবং এদের মধ্যে বলা হয় হলো যাদের আসলে চাপ মোকাবেলা করার ক্ষমতাটা কম তাদের মধ্যে হলো এই প্রবণতাটা অনেকখানি বেশি। মানে এই চাপ মোকাবেলার ক্ষমতাটা কম অন্যতম আমাদের একটা কারণ এই আত্মহত্যার প্রবণতায়। তো ইদানিং আমাদের করোনাকালীন সময় যারা আসলে আত্মহত্যার মতন ঘটনা ঘটছে, এবং আমরা কিন্তু দেখবো যে অনেক বড় বড় মানে পজিশনে আছে, তারাও কিন্তু এই ধরনের ঘটনা ঘটিয়ে ফেলছেন। এবং এটা ডেফিনেটলি হলো এটা কোনো একটা সাধারণ একটা ঘটনা না, এটা এবং অবশ্যই হলো এখানে তার একটা অ্যাসেসমেন্টের ক্ষেত্রে প্রয়োজন। এবং এটাও মনে রাখা দরকার যে আত্মহত্যার প্রবণতা হোক বা আত্মহত্যা হোক, যদি এটা হয়ে যায়, কমপ্লিট হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের ইরিভার্সেবল লস, অর্থাৎ সে ব্যক্তিকে কিন্তু আমি আর কখনো হলো পাবো না। কাজে যখন আসলে কারোর মধ্যে আমরা আত্মহত্যার প্রবণতার জায়গা দেখবো এবং ব্যক্তি যখন নিজেও মনে করে, কারণ কি আমরা কিন্তু মানে জন্মগত ভাবেই জেনেটিক্যালি আমরা সার্ভাইভাল ইনস্টিংক্ট নিয়ে জন্মগ্রহণ করেছি, অর্থাৎ হলো বেঁচে থাকার প্রবণতা আমাদের স্বাভাবিক প্রবণতা, এবং যে কোনো ধরনের কঠিন কষ্ট মোকাবেলায় কিন্তু প্রত্যেকটা মানুষ সক্ষম। এবং দেখবেন আমাদের যে হাইয়েস্ট পেইন মানে সন্তানের মৃত্যু, এটাও কিন্তু হলো আমরা অ্যাকসেপ্ট করে ফেলতে পারি, এটা কিন্তু কোপ আপ করে আবার আমরা স্বাভাবিক জীবনে চলে আসতে পারি। তার মানে মানুষের এত ক্ষমতার অধিকারী। কাজে যে ক্ষেত্রে এই যে আমার চাকরি চলে গেল, অথবা আমার করোনার মধ্যে আমার কারো অসুস্থ হয়ে গেল, বা আমার বোধহয় করোনা হবে, বা আমার ভয়ঙ্কর হলো কাজের চাপ, এখানে আমি আর বের হতে পারতেছি না, এ সময় যখন ব্যক্তির হলো আত্মহত্যার চিন্তা আসে, সেটা কিন্তু অবশ্যই স্বাভাবিক না। এবং সেক্ষেত্রে আমি বলবো হলো মাস্ট সাইকিয়াট্রিক অ্যাসেসমেন্ট মাস্ট। এবং এই সাইকিয়াট্রিক অ্যাসেসমেন্ট কিন্তু আমাদের কাছে যখন আসে, আমাদের যখন হলো চিকিৎসার আওতায় আসে, একেবারেই হলো বেশিরভাগ ক্ষেত্রে যদি সে ফলো আপে থাকে, মেনটেন করে, সে ব্যক্তি কিন্তু প্রায় কয়েকদিনের মধ্যে বা অল্প কিছুদিনের মধ্যেই সে আবার স্বাভাবিকতার মধ্যে ফিরে আসে, এই চিন্তাগুলা কিন্তু চলে যায় এবং সে কিন্তু ওই প্রবণতাগুলো চলে যায়। তার মানে হলো আত্মহত্যা এমন একটা বিষয় যে এটা কিন্তু আসলে প্রতিরোধযোগ্য, যার জন্য সুইসাইড প্রিভেনশন যে ডে আমরা প্রতি সেপ্টেম্বর মাসের 10 তারিখে আমরা পালন করে থাকি, এটা মূল কিন্তু শুরুই হয়েছিল এই ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন ডে, যে আত্মহত্যা যেহেতু প্রতিরোধযোগ্য, এই জন্য মানুষের অ্যাওয়ার হওয়া দরকার এবং মানুষের নিজের জানা থাকা দরকার, যাতে হলো সে এটা প্রিভেনশনের পথ নেয়, যাতে যখন তার এটা মনে হয়, ইভেন হলো আমাদের আশেপাশের মানুষেরও আমাদের এই সাইন সিমটম ওয়ার্নিং সাইন গুলা জানা দরকার, যাকে এই সময় সাহায্যের হাত কিন্তু বাড়িয়ে দেওয়া দরকার। কারণ অ্যাকচুয়াল মানুষ হলো আমাদের জেনেটিক্যালি কেউ হলো, আমরা যতই বিপদ আপদের মধ্যে পড়ি, আমরা মৃত্যু হলো কিন্তু আমাদের কিন্তু স্বাভাবিক আমাদের কামনা না, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমরা একটা ইজি এসকেপ হিসেবে আমাদের মাঝে মাঝে এই চিন্তাটা আমাদের আসতে পারে, এবং হলো আমাদের অনেক ক্ষেত্রে এ ধরনের আনফরচুনেটলি আমরা ইম্পালসিভলি এরকম কোনো ডিসিশনও কিন্তু আমরা নিয়ে নেই। কাজে সেক্ষেত্রে আমি বলবো যে অ্যাওয়ারনেস, এবং এখানে আসলে আমাদের প্রিন্ট মিডিয়া, আমাদের ইলেকট্রনিক মিডিয়া, এই যে আপনারা নানা রকমের আত্মহত্যা নিয়ে আমরা অনেক কথা বলছি, এটা কিন্তু হলো এক ধরনের প্রিভেনশন হিসেবে আমাদের কাজ করছে,
এবং যেহেতু চাপের ক্ষেত্রে আমাদের অনেক সময় চাপ মোকাবেলা করতে না পারার কারণে যেহেতু আত্মহত্যার ঘটনা ঘটে থাকে, ডেফিনেটলি এই করোনা আমাদের যে নানামুখী চাপের সম্মুখীন করে দিয়েছে, বিশেষ করে যারা একটু ভালনারেবল পার্সন তাদের ক্ষেত্রে কিন্তু এরকম ঘটনাটা ঘটতে থাকে। তবে প্রথম যে জিনিসটা হলো, এটা আমাদের মানে সচেতন জায়গাগুলো অর্থাৎ ওয়ার্নিং সাইন গুলা জানতে হবে। অর্থাৎ কারো যদি আসলে মনের মধ্যে মুখে সে যদি বলে যে আমার আসলে বেঁচে থাকতে ভালো লাগে না, আমার আসলে মরে যেতে ইচ্ছা করে, হ্যাঁ, এই যে কথাটা অনেক সময় আমরা একটা লাইটলি নেই এবং আমাদের একটা মিসকনসেপশন রয়েছে যে যারা বোধহয় আত্মহত্যার কথা মুখে বলে তারা বোধহয় আসলে আত্মহত্যা করবে না। এটা কিন্তু একেবারেই দেখা যায় যে টোটালি রং। কারণ বরঞ্চ হলো যারা মুখে কথা বলা, মুখে বলাটা মানে হলো সে আসলে সাহায্যের হাত চাচ্ছে, কাজে সেক্ষেত্রে কিন্তু তাকে সাহায্যের হাতটা বাড়িয়ে দেওয়া দরকার এবং এটা কিন্তু সিরিয়াসলি নেওয়া দরকার। যদি দেখা যায় যে ব্যক্তি একটু অন্যান্যদের কাছ থেকে একটু সরে আসছে, অর্থাৎ হলো সে স্বাভাবিক তার মেলামেশা, স্বাভাবিক তার যে অন্যান্যদের সাথে ইন্টারাকশন সেটা কমিয়ে ফেলছে, তার স্বাভাবিক কাজের ক্ষেত্রে তার পারফরমেন্সটা অনেক কমে গেছে, ঠিক মতো করে সে অফিসে আসছে না, আগের মতন সে মানুষের সাথে মেলামেশা করছে না, চুপচাপ থাকছে, হয়তোবা অনেক ওয়েট গেইন করছে, অনেক ওয়েট লস করছে, তো এই জায়গাগুলো আমরা যখন যদি দেখি তাহলে আসলে সে কোনো না কোনো মানসিক চাপের মধ্যে থাকতে পারে। এবং সেক্ষেত্রে আমি কিন্তু তার সাথে আসলে কথা বলা, তার সাথে সাথে কিন্তু মানে তাকে তার ইমোশনটা রিলিজ করা, এবং আসলে যদি তার এই ধরনের কোনো প্রবণতার জায়গা আমরা দেখে থাকি অবশ্যই হলো এটা সাইকিয়াট্রিস্টের পরামর্শ নেওয়া উচিত। আমরা একেবারে চূড়ান্ত ব্যাপারটা নিয়েই আলোচনা করলাম যে আত্মহত্যা করে ফেলা বা আত্মহত্যার প্রবণতা, কিন্তু ট্রমা তো নানানভাবেই নানা রকমের মানসিক ট্রমা হতে পারে। সেইগুলোর জন্য আমরা আজকে ট্রমার সঙ্গে, করোনায় ট্রমার সঙ্গে ডাক্তাররাই যে উদ্যোগগুলো নিয়েছেন, ডাক্তাররাই ট্রমার পরামর্শ দিচ্ছেন, আবার ডাক্তাররাই কিছু পারফরমেন্স করেছেন ওয়ার্ল্ড ওয়াইড, সেগুলো দেখিয়ে কিছুটা একটু ট্রমা রিলিজের অনুষঙ্গ হতে পারে কিনা সেটা জেনে নেবার চেষ্টা করছি আপনাদের কাছ থেকে। দর্শকরাও জানছেন নিশ্চয়ই। একটা বিরতি পর্যন্ত দর্শকরা থাকবেন বাকি আলোচনাটুকুর জন্য। করোনায় ট্রমায় আমাদের আজকের ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রার শিরোনাম একেবারে শেষ ভাগে ডক্টর মেখলা সরকার বলছিলেন আত্মহত্যার প্রবণতা বা আত্মহত্যা করে ফেলার ব্যাপারটি নিয়েই। কিন্তু এরকম প্যান্ডেমিক সময়ে প্রফেশনাল যারা আছেন অথবা এমনি সাধারণ মানুষ দীর্ঘদিন যেহেতু ঘরে বসে থাকতে হয়, নানান রকমের একই ধরনের কাজ করতে হয়, বাইরে মানুষের সঙ্গে মেলামেশার সুযোগটা কম থাকে, আজকাল বেশিক্ষণ সময় মানুষ শুধু ডিভাইসে থাকছে, সেটাও অনেকখানি ট্রমার কারণ হয়ে দাঁড়ায় কিনা ডক্টর হেলাল উদ্দিন আমাদেরকে যদি একটু এই বিষয়ে, ট্রমা বিষয়ে বলেন এই করোনাকালীন সময়কার। ধন্যবাদ দিদি। আসলে এই সময়টিতে আমাদের প্রত্যেকটি বিষয় অনুষঙ্গ, যতগুলো অনুষঙ্গ আমরা অতিমারি মোকাবেলায় কাজ করছি,
আমাদের কোয়ারেন্টাইন বলি, আইসোলেশন বলি, লকডাউন বলি, নিষেধাজ্ঞা বলি, ঘরে থাকা বলি, প্রত্যেকটি জিনিস এবং আমাদের অর্থনীতির জায়গাটির একটি পরিবর্তন ঘটেছে। আমাদের কিশোর তরুণেরা, শিশুরা, তারা কিন্তু তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকার কারণে বাড়িতে থাকতে হচ্ছে। এবং আপনি জানেন যে গত বছর শুধু বাংলাদেশি একটি গবেষণা হয়েছে যে করোনাকালীন সময়ে কিন্তু আমাদের নারীর প্রতি সহিংসতাও বেড়ে গিয়েছে। অর্থাৎ প্রত্যেকটি জিনিস আমাদেরকে কিন্তু এই করোনাকালে ট্রমাটাইজ করছে। শুধুমাত্র যদি আমরা বাদ দেই করোনার আতঙ্ক, করোনায় সংক্রমিত হওয়ার ভয়, করোনায় সংক্রমিত মৃত্যু ভয়, এগুলো ছাড়াই আর তারপরে যে মূল অনুষঙ্গটি রয়েছে যে আমার করোনা হবে কিনা, করোনা হলে আমি চিকিৎসা পাবো কিনা, আমি সেখান থেকে বেঁচে উঠতে পারবো কিনা, এটি নিয়ে তো আমাদের মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করে, যে আতঙ্কটি পরবর্তীতে আমাদের প্যানিক ডিসঅর্ডারে নিয়ে যেতে পারে। আরেকটি বিষয় যে গবেষণা হয়েছে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের 2,36,000 জন মানুষের উপরে, তারা সবাই কিন্তু করোনা থেকে বেঁচে উঠেছিলেন। কিন্তু বেঁচে ওঠার পর এটি 7 এপ্রিল ল্যান্সেটে প্রকাশিত হয়েছে, করোনা থেকে বেঁচে ওঠা 2,36,000 মানুষের উপর গবেষণা করে দেখা গেছে তাদের মধ্যে প্রতি 3 জন মানুষের একজনের কোনো না কোনো মানসিক ও স্নায়বিক সমস্যা হচ্ছে। অর্থাৎ ট্রমা থেকেই কিন্তু তাদের এই মানসিক ও স্নায়বিক সমস্যা হচ্ছে। ফলে আমাদেরকে মনে রাখতে হবে করোনা মোকাবেলার প্রতিটি ধাপে আমাদের এই কোয়ারেন্টাইন বলি, লকডাউন বলি, ঘরে থাকা বলি, সেই ধাপ থেকে শুরু করে আমাদের করোনার চিকিৎসায় এবং চিকিৎসা পরবর্তী প্রত্যেকটি পর্যায়ে আমাদের মানসিক স্বাস্থ্যকে কিন্তু গুরুত্ব দিতে হবে। কেবলমাত্র শুধু আমরা যদি শারীরিক স্বাস্থ্যের কথা বিবেচনা করি, ফিজিক্যাল হেলথের কথা বিবেচনা করি, তাহলে সামগ্রিকভাবে কিন্তু আমরা করোনা মোকাবেলা করতে পারবো না। এবং আমি অভিনন্দন জানাতে চাই, ধন্যবাদ জানাতে চাই ডাক্তার দীপঙ্করকে যে তার গবেষণার বিষয়বস্তুটি বেছে নেওয়ার জন্য। আমরা মানসিক রোগ বিশেষজ্ঞ বা মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা যদি মানসিক স্বাস্থ্যের কথা বলি তাহলে সেটি কিন্তু খুব বেশি মানুষের কানে পৌঁছাবে না। কিন্তু এর বাইরে থেকে যদি সাংবাদিকরা মানসিক স্বাস্থ্যের কথা বলেন, অন্য পেশার মানুষেরা মানসিক স্বাস্থ্যের কথা বলেন এবং আমাদের মেডিসিন স্পেশালিস্ট, সার্জারি স্পেশালিস্টরা যখন মানসিক স্বাস্থ্যের কথা বলবেন তখন কিন্তু মানসিক স্বাস্থ্যটি যথার্থ অর্থবহ হয়ে উঠবে। এই জন্য আমি মনে করি করোনা কাল আমাদের জন্য এমন একটি সময় যেই সময়টিতে আমরা মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দিতে পারি এবং মানসিক স্বাস্থ্যের যে যত্ন সেটি যেন আমরা করোনা ব্যবস্থাপনার প্রতিটি পর্যায়ে যুক্ত করতে পারি। আর তারই মধ্যে যখন নাকি আমরা এই চিকিৎসকদের এই ধরনের পারফরমেন্স দেখছি দেশে দেশে, সেটা তো অনেকখানি স্ট্রেস রিলিজ হয়, শুধুমাত্র ওই স্পেসিফিক প্রফেশনালদের নয়, অন্য সবারই। তো সেটা কতখানি কন্ট্রিবিউট করে? খুব ছোট্ট করে শেষ করব অনুষ্ঠান। অবশ্যই সেটা তো কন্ট্রিবিউট করে। আমি একটা গবেষণার তথ্যই বলেছি যে 20% মানুষ, 22% মানুষ মনে করে যে টিভি দেখলে, গান শুনলে আমার স্ট্রেস কমবে। এর বিপরীতে 40% মানুষের স্ট্রেস কমে গেছে কিন্তু এই গান করে, নাচ করে, নিজেরা যারা পারফর্ম করে। এবং সেটা করে দেখিয়ে দিল আসলে আমাদের শাশ্বত চন্দন এবং আনিকা ইবনাত শামা করিয়ে দেখিয়ে দিল। আরো অন্যান্য অনেকে নিশ্চয়ই ভেতর ভেতর অনেক কিছু করেন। হয়তো আরেকটা ট্রমা কাজ করে যে সরকারি চাকরি অথবা বস অথবা একেবারে সুপার বস দেখলে কি ভাববেন, থাকবে নাকি, আর লোকে কি বলবে। আর বাংলাদেশের আরেকটা ভয় বা ট্রমা কাজ করে যে এই করোনার সময় ডাক্তাররা চিকিৎসা না দিয়ে নাচানাচি করছে, এই ধরনের কথাও কিছু সোশ্যাল মিডিয়ায় কিছু লোক উৎপত্তি থাকে, তাদেরও এক ধরনের ভীতি কাজ করে। যারা পারফর্ম করতে চান তাদের নিশ্চয়ই মাথার মধ্যে এটাও কাজ করে। এইসব ভীতি পাত্তা দিলে চলবে না, কারণ ভালো থাকতে হবে এবং ভালো রাখতে হবে। ভালো রাখার জন্য সবার আগে আমাদের চিকিৎসকেরা ভালো থাকুন, সেটা যেভাবেই নেচে গিয়ে আনন্দ দিয়ে যেভাবেই হোক না কেন। আমরা আমাদের ঈদের আয়োজনটি গতবার করোনার সময় সেই কারণেই চিকিৎসকদের দিয়ে সাজিয়েছিলাম, একটু গান করো না সেই শিরোনামে। সেটিও অনেকেই প্রশংসা করেছেন। এক ধরনের ব্রেক, এবং ডাক্তাররা সরাসরি আসলে ওখান থেকে হাসপাতাল থেকে এসে আমাদের স্টুডিওতে এসে পারফর্ম করে গেছেন, সেই অভিজ্ঞতাও আমাদের আছে। আমরা আজকের অনুষ্ঠানটা শেষ করব। আবারও অভিনন্দন শাশ্বত চন্দন, আনিকা ইবনাত শামা এবং কৃপা বিশ্বাসকে এবং অন্যান্য যারা সারা বিশ্বে এই ধরনের পারফরমেন্স করে ট্রমা রিলিজ করছেন, স্ট্রেস রিলিজ করছেন এবং সবাইকে ভালো রাখার চেষ্টা করছেন। আমরা ডক্টর মেখলা সরকারকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি, ডক্টর হেলাল উদ্দিন আহমেদকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে মনে করিয়ে দেবার জন্যে যেন এই করোনার সময় শুধুমাত্র জ্বর, কাশি, ঠান্ডা, শ্বাস নিতে পারছি না, এটার উপরে গুরুত্ব দিতে দিতে আমরা অনেক সময় মনের ব্যাপারটা
দূরে রাখছি এবং এখান থেকে এক ধরনের যে ডিসঅর্ডার হয় সেটা একটা লং টার্ম ডিসঅর্ডার, সেটার দিকে যেন আমরা নজর রাখি। যারা দেখছেন তাদেরকে মনে করিয়ে দেবার জন্য অনেক অনেক ধন্যবাদ। গান শুনতে শুনতে একটু গান করোনার আমাদের সকলেরই খুব প্রিয় মুখ ডক্টর জাকির রহমান, তার একটি গান শুনতে শুনতে আমরা আজকের করোনায় ট্রমায় আয়োজনটি শেষ করব। Imagine there's no heaven. It's easy if you try. No hell below us, above us only sky. Imagine all the people living for today. Imagine there's no country isn't hard to do. Nothing to kill or die for.